দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতেই দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আজকে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো জানিয়ে রাখতে চাই। সারা দেশে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন প্রার্থীর মনোনয়নপত্র জমার উৎসব দেশ জুড়ে। প্রতীক প্রকাশ করেছে কমিশন, নেই নৌকা। দেশ গঠনে সবার অংশগ্রহণ চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছর পর গেলেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা তার। তিনি যোগ দিলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান অব্যাহত। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে দিনভর, এবং সব সংবাদ ছাপিয়ে আসলে যেটি ছিল আজকে দিনভর বাংলাদেশের সারা দেশ জুড়ে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন জমা দিয়েছেন, এবং আজ ছিল শেষ দিন। কাল থেকে শুরু হবে যাচাই বাছাই। তো আমরা এই সব আলোচনার জন্য তিনজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি, এবং বায়ে রয়েছেন জনাব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া, আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা, এবং রয়েছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দিনভর দেখলাম যে সারা দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা, এবং আজকে ছিল শেষ দিন। আমি একটু আরিফুর রহমান তুহিন আপনাকে দিয়ে একটু শুরু করি, যেহেতু এনসিপির আজকে একটি ঘটনা আছে। নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি উপদেষ্টা ছিলেন, তিনি গতকালও যে কথাটি বলেছেন যে তার এর আগে যেটা বলেছেন নির্বাচনে যাওয়ার বিষয়ে বলেছেন, এনসিপির সাথে না যাওয়ার বিষয়ে বলেছেন, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার কথা বলেছেন। তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন তিনি বলেছেন যে ঢাকা 10 থেকে নির্বাচন করবেন, কিন্তু কোন দলে যাবেন সেটা নির্ভর করবে নির্বাচনের পর, যেটি বলেছেন গতকালকে, যেটা বললাম যে। কিন্তু আজকে আমরা আবার দেখছি যে দাবার ছক গুটি উল্টে তিনি আবার এনসিপিতে যোগ দিলেন, এবং আপনাদের দলে জামাতের সাথে জোট করার পর এক ধরনের দলের ভিতরে আপনাদের বেশ কয়েকজন নেতা বিবৃতি দিয়েছে, এবং দেখা গেছে যে দুজন গুরুত্বপূর্ণ সদস্য পদত্যাগ করেছে, নারী সদস্য, তার মধ্যে ডাক্তার জারা এবং তাসনুবা। সব মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে শেষ মুহূর্তে নির্বাচনী যে নির্বাচনের হিসেব নিকেশে বা অঙ্কে এসে শেষ মুহূর্তে এনসিপি জামাতের সাথে গিয়ে কি প্রশ্নবিদ্ধ হলো? ধন্যবাদ আপনাকে। এবং আজকে আরেকটা বিষয় আপনি যুক্ত করতে ভুলে গেছেন। আজকে হলো সেই মহান লাইলাতুল ইলেকশনের রাত। 2018 সালে গভীর রাতে পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা একটা নির্বাচন করছিল, নির্বাচনের আগের দিনে, সেই 29শে ডিসেম্বর। এবং আমরা এমন একটা সময় পার করতেছি যেই সময় আর কখনো হয়তো সেই লাইলাতুল ইলেকশন যাতে না দেখতে হয়, কারণ এর যে কারিগর, তাকে জুলাই গণ অভ্যুত্থানে অনেক শহীদের রক্তের বিনিময়ে তাকে এদেশ থেকে উৎখাত করেছি। সো আমরা স্মরণ করতেছি শ্রদ্ধাভরে সেই শহীদদেরকে, এবং যে 30,000 আহত আছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতেছি। তাদের আত্মত্যাগের বিনিময়েই সেই যে পৃথিবীর একটা ইতিহাস গড়া গভীর রাতের নির্বাচনের, মিডনাইট নির্বাচন বলে পরিচিত, সেই কারিগরদেরকে উৎখাত করা হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ, একই দিনই যে ঘটনাটা ঘটলো যে আজকে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, এবং আওয়ামী লীগ যে দেশে ইরিলেভেন্ট এটা প্রমাণিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রায় 2500 মানুষ আজকে 2500 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে, এবং এখানে আওয়ামী লীগ বলতে যে কিছু ছিল এটা মনেই হয়নি। অর্থাৎ জনগণ যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে সেটা আবারও প্রমাণিত, এবং বাকিটা নির্বাচনের সময় দেখা যাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরই একজন প্রধান সমন্বয়ক, যাদের মাধ্যমেই আমরা নতুন একটা নির্বাচনে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করতেছি, এবং জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ সমন্বয়কদের একজন, এবং তাকে মুখপাত্র করা হয়েছে, এবং আপনাদের নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জি। সো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকার থেকে, উনি সরকারে ছিলেন, সরকার থেকে পদত্যাগ করছিলেন একটা বড় স্বপ্ন নিয়ে, উনি নির্বাচন করবেন, এবং উনি বরাবরই বলছিলেন যে স্বতন্ত্রভাবেই নির্বাচন করতে ইচ্ছুক।
কিন্তু সমীকরণটা আসলে পাল্টে গেছে যখন গণভোটের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন, এইগুলো যখন একত্রিত হয়েছে। আমরা দেখলাম যে আমাদের গণ অভ্যুত্থানের বন্ধুপ্রতিম যে সংগঠন ছিল, যারা অ্যাবসলিউটলি বিএনপি এই অভ্যুত্থানকে সমর্থন দিয়েছে, তাদেরও ত্যাগ আছে। তারা যখন সংস্কার প্রক্রিয়া বারবার বাধা দিচ্ছিল, সরকার সর্বোপরি একটা জায়গায় নিয়ে আসলো যে ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ, সেখানে নোট অফ ডিসেন্টগুলোর ব্যাপারে হলো বিএনপি তার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে না ভোটের ক্যাম্পেইন করলো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু যারা ঐক্যমত্য কমিশনের একসাথে ছিলাম আমরা, যে সংস্কার লাগবে, মৌলিক সংস্কার, তারা চিন্তা করলো যে ভোটের বাক্সগুলো সবগুলো ভোট একটা বাক্সে আনার জন্য আমরা একটা নির্বাচনী জোট গঠন করছি। এবং সেই জোট গঠনের অংশ হিসেবেই সজীব ভুঁইয়াকে, কারণ সজীব ভুঁইয়া সেই অভ্যুত্থানের আমরা আবার একটা ফেজ যাদের মাধ্যমে গণতন্ত্র আসতেছে। এখন দেখেন নির্বাচনে মানে সজীব ভুঁইয়া কিন্তু একটা বড় ত্যাগ স্বীকার করছেন এখানে। কারণ আপনি একটা নির্বাচন পরিচালক, যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পক্ষে তো আসলে নির্বাচন পরিচালনা করা সম্ভব না। এবং এই যে রিফর্ম, যেটা সংস্কার এবং গণভোটের মানে মানে ওয়ান অফ দ্য কি স্টেক হোল্ডার্স এনসিপি আনডাউটলি। সো সেই জায়গা থেকে যেটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের নির্বাচনী সমন্বয়ের দায়িত্বে ছিলেন। উনি নিজেই ঢাকা ৮ আসন থেকে শহীদ ওসমান হাদির যেখানে নির্বাচন করতে চেয়েছিলেন, ওনাকেও স্মরণ করতেছি আমরা, আল্লাহ বেহেশত নসিব কায়েম করুক। সো ওইখানে সে নির্বাচন করতেছেন, তখন সজীব ভুঁইয়া নিজের জায়গা থেকে সে স্যাক্রিফাইস করে নির্বাচন পরিচালনার দায়িত্বটা নিছেন। এবং নির্বাচন যিনি পরিচালনা করেন, এখানে জুবাইর ভাই আছেন, বন্দরও আছেন, আপনারা জানেন তার পক্ষে আসলে সম্ভব হবে না নিজের নির্বাচনটা করার। আমরা বিশ্বাস করি এই যে সজীব ভুঁইয়াদের ত্যাগ বা ওসমান হাদিদের ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে পারবো। আর একটা বিষয় বলছেন যে এই যে জোটে যাওয়া নিয়ে আমাদের অস্থিরতার যে প্রশ্নটা আপনি আনছেন, দেখেন না, আপনাদের ওই নেত্রীরা বা যারা বিবৃতি দিয়েছে তারা বলছে যে তারা আশাহত হয়েছে, তাদের আশাভঙ্গ হয়েছে। হ্যাঁ, এবং এটাই তারা, বলতেছি। আপনি যেই কথা বলছেন নতুন বন্দোবস্তের বিষয় আপনি যে বললেন একটু আগে, তারা কিন্তু সেই বিষয়টা দেখছে না। আমি এটাই বলি যে আমাদের পার্টিতে কেন্দ্রীয় কমিটির এখন সদস্যের সংখ্যা 200 সদস্য, আর বাকিরা বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোতে আছেন, তাদের ডেপুটেশনে দেওয়া হয়েছে। এখন 200 সদস্যের মধ্যে আমাদের অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন ডাক্তার তাসনিম জারা। এবং উনি পশ্চিমা বিশ্বে পড়াশোনা করছেন, সেখানে দীর্ঘদিন ছিলেন। উনি আরও গণতন্ত্রের সংজ্ঞাটা ভালো জানেন, আমাদের থেকে বাস্তবতা দেখেছেন। দেখেন 200 সদস্যের মধ্যে 30 জন মনে করছেন আমাদের জামাতের সাথে যাওয়া উচিত না, আর 170 জন মনে করছেন যে না, বৃহত্তর স্বার্থে, ঐক্যের স্বার্থে বা সংস্কারের স্বার্থে যাওয়া উচিত। এখন গণতন্ত্র জিনিসটা কি, আপনার নোট অফ ডিসেন্ট থাকবে, বাট অন্যের সংখ্যাগরিষ্ঠ মতামতকে আপনি শ্রদ্ধা করে এটা মেনে নেবেন, এটাই গণতন্ত্র। আমরা এখানে 4 জন আছি, আমাদের 4 জনের মত কিন্তু এক হবে না। আমরা 3 জন একমত হলাম, আপনি হাসান ভাই মনে করতেই পারেন আমি এটা একমত না, কিন্তু আপনার কিন্তু এটা মেনে নিতে হবে। এখন আসলে তাসনিম জারা, আমি আবারও বলি, তাসনিম জারাকে আমরা মিস করব, তার এটা চলে যাওয়া আমাদের একটা বড় ক্ষতি। কোনো প্রভাব আমাদের এটা অবশ্যই ক্ষতি, একজন লিডারশিপ চলে যাওয়া ক্ষতি। কিন্তু উনি যেটা করলেন যে জোটে চলে যাওয়ার কারণে এরকমের একটা মোমেন্টে এসে দলকে একটা খাদের কিনারে ফেলে দেওয়ার চেষ্টা করে চলে যাওয়া, এইটা তো আসলে আমরা ওনার কাছ থেকে আরো গণতন্ত্র ভালোভাবে শিখতে চেয়েছিলাম। আমরা আশাহত হয়েছি এটা যে উনি আসলে গণতন্ত্রের সংখ্যাটাকে অথরিটেরিয়ানের মতো করেই দেখলেন যে আমার মত যেহেতু হয় নাই, আমি এখান থেকে চলে গেলাম। তাজনুবা জেভিনু সেই কাজই করলেন। কিন্তু বাকিরা দেখবেন, বাকি যারা স্টেটমেন্ট দিয়েছেন তারা কিন্তু ক্লিয়ার করছেন যে না, দলের সিদ্ধান্তের সাথে একমত। যে ব্যারিস্টার জুবায়ের, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কিন্তু এর আগেই একটা জোট করেছেন, অর্থাৎ ছোট্ট একটা জোট হয়েছিল, আপনারা ছিলেন এবি পার্টি, এনসিপি এবং আরেকটি হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সেই জোটটার আসলে কি হলো, মানে ভোটের আগে জোটের এই অবস্থা কেন হলো, মানে যেটা এক মাসও টেকেনি হতো? দেখেন, আমরা জুলাই অভ্যুত্থানের সাথে যে দলগুলো অংশগ্রহণ করেছি এবং মানসিকভাবে একমত, সাংস্কৃতিকভাবে একমত, চিন্তা এবং রাজনীতির প্যাটার্নও যাদের সাথে মিলে, আমরা একটা মধ্যপন্থী জোট করবার চেষ্টা করেছি। অনেকগুলো দলও আমাদের সাথে একমত হয়েছে, কিন্তু পরে যেটা হয়েছে, ইলেকশন খুব নিকটে আসার কারণে দুইটা জোটই, 8 দলীয় জোট আর এদিক দিয়ে বিএনপির একটা মানে শক্তি, দুইটা শক্তি সমানভাবে টানছে। বিএনপি সেভাবে জোট না করলে চৌম্বকীয় প্রবলেম আর কি, যদি দুই পাশে দুইটা চুম্বক থাকে, মাঝখানে কেউ দাঁড়াই থাকতে পারে না, এই প্রবলেমটা হয়েছে এইখানে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি এবং আপনি জানবেন এবি পার্টি ইজ দি লাস্ট পার্টি যারা একদম লাস্টে অ্যালাইনমেন্টে গিয়েছে এবং আমাদের সিট সংখ্যা বা কোনো কিছু নেগোসিয়েশন ছাড়াই শুধুমাত্র গণভোট এবং আরও সংস্কার কয়েকটা ইস্যুতে আমাদের অ্যালাইনমেন্টটা হয়েছে। আমাদের এখনও কিন্তু সিট নিয়ে আলোচনা শেষ হয়নি।
মানে তো এনসিপির দেখেন সাথে আমরা- আপনাদের যে 8 জোট সেখানে এখনো আসন নিয়ে আলোচনা শেষ না হয়নি? শেষ হয়নি। চূড়ান্ত এখনো হয়নি কোনো আমরা হয়নি। আপনারা তো এই জোটে আছেন, এনসিপির কিন্তু আলোচনা হয়েছে। আগের যে সংস্কার, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা আছে এই জোটে? দেখেন আমরা কিন্তু শুরুতে জোনায়েদ সাকি ভাই, নুরুল হক নূর, আরো অনেক দল, মানে অনেক দল, সাইফুল হক সহ অনেক দল কিন্তু আমরা একসাথে চেষ্টা করেছি, চেষ্টা করেছেন, কিন্তু ওই যে চৌম্বকীয় টানে সবগুলো আসলে বিভিন্ন দিকে চলে গেছে, মানে আপনারা টানতে পারেননি দলে। লাস্ট রিসোর্ট যারা শেষ পর্যন্ত চেষ্টা করছি একটা মধ্যমপন্থী জোট জোট করতে করার জন্য। স্বকীয়তার সাথে, বা এটা সফল হয় নাই। এতে আমরা যে খুব হ্যাপি তা না, প্রত্যেকটা দলই কিন্তু হ্যাপি না। যারা যেই অংশে গেছে সবাই যে খুব হ্যাপিলি গেছে এরকম না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, মানে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের প্রয়োজনে এক একটা দল এক একভাবে অ্যালাইনমেন্টে গিয়েছে। এখানে ভোটের রাজনীতি আছে, সব কিছুই আছে। তো যেটা বিষয় সেটা হলো যে আমাদের অবস্থানটা এমন না যে আমরা আমাদের পারপাস থেকে সরে গেছি বা এই জোটটা একদম ঘোষণা দিয়ে ধ্বংস হয়ে গেছে, এরকম না। বিষয় হলো প্রত্যেকে ভোটের রাজনীতিতে ঢুকে পড়েছে। এখন আমাদের সংস্কার জোট 3 দলের ছিল, এটা এখন আর ফাংশনাল বলা যাবে না। আমরা সেটা তো যখন বিলুপ্ত জোটটা হয়ে ঘোষণা গেল। করেছিলাম তখন বলেছিলাম এটা একটা রাজনৈতিক জোট, ভোটের জোট না। তো রাজনৈতিকভাবে আমরা মনে করি যে প্রত্যেকটা দল রাজনৈতিকভাবে আমরা যারা একসাথে ছিলাম এখনো একই জায়গায় আছি, একই জায়গায় আছেন, কিন্তু প্ল্যাটফর্মে আছি। আপনাদের যে কিন্তু ভোটের জায়গায় গিয়ে আমরা ছিটকে গেছি। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে আপনাদের সাথে? না, সংস্কারের প্রশ্নে অবশ্যই আমরা একই অ্যালাইনমেন্টে রাজনৈতিক আছি। চিন্তা তো না, অবশ্যই আপনারা আছে। যে জোট করেছিলেন সেখানে আছে এখন? এটা একটু আসলে টেকনিক্যাল বিষয়, বা বিষয়টা হচ্ছে যে আমাদের না, যে আপনারা চিন্তা তো এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি, ওনারা সেই কিন্তু না, জোট নাই, এটাও কিন্তু হয় নাই। জোট ওইভাবে ধরলে আমাদের এনসিপির সাথেও এখন নাই। হাসনাত কাইয়ুমরা কি আপনাদের সাথে আছে? আমি এটা স্পষ্ট, বা তারা আপনাদের এই জামাতের সাথে যুক্ত হওয়ার পরের যে প্রেক্ষাপট সেখানে কোনো মিটিং হয় নাই, সেখানে কোনো কিছুই meeting হয় নাই। সেটাই সিদ্ধান্ত হবে, মানে এখানে এটা যেটা নাই হয়েছে, বা আছে কোনোটাই বলা যাচ্ছে না। এখানে যেটা হয়েছে, যখন আমরা একসাথে অনেক দল বসেছি, 8 দল 9 দল ছিল, এক এক দল এক একভাবে এই 2 বলের কারো না কারোর সাথে নেগোশিয়েট করেছে, করে আস্তে আস্তে না, এখন split তো হয়ে গেছে। স্পষ্ট হয়েছে বিএনপি একটা জোট না হলেও যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে একটা মোর্চা তৈরি হচ্ছে, একটা শক্তি। আর আপনারা যারা জোট করেছেন জামায়াত সহ বা চরমনায় পীর বা বাকি যে দলগুলো রয়েছে, মোটামুটি 2টা মোর্চা হয়েছে বা 2টা জোট হয়েছে, দুইটা বলা জোট যায় 2টা হয়েছে। তাবু হয়েছে জি, যেখান জি, থেকে জি। ভোট করার জায়গাটা তৈরি হচ্ছে। তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে শেষ মুহূর্তে যে হিসেব নিকেশে, সেই হিসেব নিকেশে আপনারা জামাতের সাথে গেলেন, মানে আপনাদের আদর্শিক জায়গাটা বা আপনারা যে বন্দোবস্তের কথা বলছেন সেই জায়গাটা থেকে আপনারা দেখেন, এই জায়গাটাতে ঠিক আছে? আমরা বন্দোবস্তের জায়গায় ঠিক আছি। এখন যেটা হয়েছে, যেহেতু আমার সামনে হঠাৎ করেই এখন নির্বাচন, আমাকে নির্বাচনকে ফেস করতে হচ্ছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমাদের যেটা এখনকার অবস্থান সেটা হলো যে জামাতের সাথে, মানে জামাতের সাথে না, আসলে 8 দল, সাথে আবার এনসিপি গিয়েছে, আরো কয়েকটা 11 দল দল গিয়েছে, হয়েছে এখন 11 দল হয়েছে। আমাদের অ্যালাইনমেন্টটা এখন পর্যন্ত আমরা মনে করি পলিটিক্যাল, কিন্তু আমাদের বেশিরভাগ অ্যালাইনমেন্টটা পলিটিক্যাল, শুধু ভোটের ইসলামিক না। দল বেশিরভাগ বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমাদের অ্যালাইনমেন্টটা পলিটিক্যাল, আমাদের সংস্কার, গণভোট, এই সবগুলো বিষয়ে আমাদের অ্যালাইনমেন্টটা পলিটিক্যাল। আমাদের ভোটের অ্যালাইনমেন্টটা এখনো হয় নাই, আমরা এখন আলোচনার মধ্যে আছি। আমরা প্রায় 70টা আসনে নমিনেশন জমা দিয়েছি, সাবমিট করেছি, এবং পারহ্যাপস আমরা 70টা আসনে আলাদা করে নির্বাচনও করতে পারি, নির্বাচনটা আমাদের মতো করতে পারি, বাট এই অ্যালাইনমেন্টটা থাকবে, এটা হইতে পারে। হা ভোটের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, কিন্তু আমরা যখন ইলেকশন করব হয়তো আমরা ইগল প্রতীকের জায়গায় আপনারা সেই জায়গাটিতে নিশ্চয়ই আপনারা আদর্শিক জায়গায় আলাদা, যদি settlement জোটের না জায়গায়, হয়। জি, সেটেলমেন্ট না হলে। যে আমি একটু ব্যারিস্টার গোলাম জাকারিয়া, আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি এটাকে আসলে কিভাবে দেখছে? আপনার কাছে কি মনে হচ্ছে যে জোটটা, জামাত যখন এনসিপির সাথে যুক্ত হয়ে একটা জোট গঠন করলো, এবং সেইটা কি এক ধরনের বড় প্রশ্ন হয়েছে, বা বিএনপির যেই অ্যালাইনমেন্ট না হলেও যে জোট বা যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে তাদের যে মোর্চা, এটাকে চ্যালেঞ্জ করার মতো মনে হয় কিনা জামাতের যে জোটটা, অর্থাৎ মোটামুটি ভারসাম্য আছে কিনা 2 জোটের? হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। আমি আজকের এই আলোচনায় সর্বপ্রথমই আমি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং 24-এর শহীদদের
বিদেহী আত্মার মাগফিরাত এবং শহীদ ওসমান হাদির খুনিদের অতি সত্বর বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আমি শুরু করছি, এবং তার পাশাপাশি জুলাই যোদ্ধারা যারা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদেরকে অতি দ্রুত তাদের ব্যাপারে সার্বিক সহযোগিতা এবং তাদেরকে তাদের যে চিকিৎসা এবং সার্বিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আমি আলোচনায় শুরু করছি। প্রথমত, যেই জোটগুলো হয়েছে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে আমি একটু হতাশ হয়েছি এনসিপি বা এবি পার্টির ব্যাপারে। এটা যদিও তাদের জোট, আমি হতাশ হয়েছি আমি যখন এনসিপির এবং এবি পার্টির নেতৃবৃন্দের জোরালো বক্তব্য 5ই আগস্টের পরে বা 5ই আগস্ট চলাকালীন সময় আমি স্ক্রিনে দেখেছি, বিভিন্ন সময় রাজপথে তাদের যে মুভমেন্ট দেখেছি, তার সাথে এই জোটের আমার কাছে মনে হয়েছে বিশাল ব্যবধান। কেমন? আমার কাছে মনে হচ্ছিল এরা চাচ্ছে, তারা বলছিল যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা চিন্তা করছে, তারা নতুন কিছু সৃষ্টির চিন্তা করছে, জাতিকে নতুনভাবে পথ দেখাতে চায়। এই বিষয়গুলো দেখে এই যে তাসনিম যারা, তাসনুভারা, সেই আমি লন্ডনে আমি দেখেছি তাসনিম যারা লন্ডন থেকে চলে এসেছিল, এই জাতীয় চিন্তা চেতনার মধ্য থেকেই তাদের মধ্যে হয়েছে। ওরা যেমন হতাশ হয়েছে, তারা ঠিক তদ্রূপ রাজনৈতিক কর্মী হিসেবে আমরা হতাশ হয়েছি যে আসলে এই যে স্লোগান, এই যে মুভমেন্ট, এই যে কথা, এগুলো শুধুই ভাগ বাটোয়ারার জন্য করা। এটা আমার মনে হয়েছে। আমি জানি না কতটুকু তারা ভাগ বাটোয়ারা করতে পারছে বা পারছে না, বা কতটুকু সুবিধা নিতে পারবে বা পারবে না, সেটা আসলে আগামী দিনই বলে দেবে। কিন্তু যখন কোনো মুভমেন্ট হয় এবং সেই মুভমেন্টকে নিয়ে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তখন সেক্ষেত্রে আমার মনে হয় এই গতানুগতিক রাজনীতির ফাঁদেই তারা পা দেবে। আমার কাছে তাই মনে হয়েছে, এবং আমি দেখছি যে তারা গতানুগতিক রাজনীতির ফাঁদে তারা পা দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, জুলাই যোদ্ধারা আমার কাছে মনে হয়েছে যারা রিয়াল জুলাই যোদ্ধা, যারা জুলাইকে ধারণ করেছে, তারা কিন্তু জুলাইকে ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করে নাই। তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে চলে গেছে। তারা কেউ ছাত্র চলে গেছে তার স্বাভাবিক শিক্ষা ব্যবস্থায়, তার নিজস্ব ব্যবস্থাপনায়। কিন্তু জুলাইকে পুঁজি করে আমার মনে হয় যে রাজনীতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, এইটার এই পর্যায়ে আইসা এই জাতীয় জোট, সেটা আসলে আমার মনে হয় অনেকেই এ বিষয়ে আসলে ফ্রাস্ট্রেটেড হয়েছে যারা রাজনৈতিক অঙ্গনের। বিএনপির কথা বলছিলেন, বিএনপি যে জোট করেছে এবং বিভিন্ন অন্য জোটগুলো থেকে বলা হচ্ছে যে আমরা দেখেছি যে বিএনপিতে যোগদানের একটা হিড়িক, বিশেষ করে নিজের দলকে বিলুপ্ত করে, যেমন জাতীয়তাবাদী জাতীয় দল বা বড় দল গণ অধিকারের সাধারণ সম্পাদক দল ছেড়ে এসে বিএনপিতে যোগ দিচ্ছে। মানে এইটা আসলে ছোট দলগুলোকে কি তার স্বকীয়তা নষ্ট হচ্ছে, বা মানে এইখানে কি কাজ করছে যে তাকে যোগ দিতে হচ্ছে? এখানে উভয় পক্ষের এখানে সমস্যা, না কি কোনো একপাক্ষিক বিষয় রয়েছে? আমি আপনার নির্বাচনে জেতার জন্য প্রশ্নের আগে আমি এর আগের প্রশ্নটার উত্তর শেষ করতে চাই। যে আপনি বলছিলেন যে এই যে এনসিপি, জামাত ইসলামী বাংলাদেশ এবং এবি পার্টির যে জোট হয়েছে, এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ কিনা। আমি বলবো রাজনীতিতে তারা যে ইলেকশন মুখী হয়েছে, ইলেকশনের পথে প্রপারলি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিএনপি এটাকে অবশ্যই সাধুবাদ জানায়। এবং বাংলাদেশে একটি নির্বাচন দরকার, সেই নির্বাচনের পথে সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের এই ভূমিকাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তার পাশাপাশি চ্যালেঞ্জের বিষয়ে বলবো, পলিটিক্সে তো চ্যালেঞ্জ থাকবে। যদি তারা তাদেরকে অনেক বড় চ্যালেঞ্জ আকারে সামনে আসতে পারে, সেটা তো অবশ্যই গণতন্ত্রের জন্য সেটা ভালো। বিএনপি চায় না একটা শক্ত প্রতিপক্ষ, অবশ্যই সেটা গণতন্ত্র শক্তিশালী হবে, এবং সেই ভূমিকাটা যদি তারা নিতে পারে, সেক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় হবে। এবং সেই জায়গাটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি আশা রাখি বিএনপিও সাধুবাদ জানাবে। যে কারণ কথা হলো, জামায়াত ইসলাম তার পাশাপাশি এনসিপি তারা চেষ্টা করছে চ্যালেঞ্জ বাড়াতে, দিস ইজ গুড, এটা খারাপ কিছু না। কিন্তু কথা হলো, দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো, যে যারা কিছু মানুষ ইতিমধ্যেই জুলাই যোদ্ধারা, আমাদের তুহিন ভাই আছেন, যে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেছিলেন, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করত,
তাহলে আমার মনে হয় এই বিষয়টা আরো ভালো হতো। কিন্তু আমাকে অনেকে বলেছে, এটা আমি বলবো না, যে মোরাল জায়গায় যারা যারা সরকারের দায়িত্ব পালন করেছে তার অধিকাংশই মোরাল জায়গায় তাদের সেই স্ট্রেংথটা তারা হারিয়ে ফেলেছে। 24-এর যে স্ট্রেংথ তারা ধারণ করতো সেটাকে জাতির continue করতে সামনে পারেনি। কন্টিনিউ করতে পারে নাই। তারা নানান তাই প্রশ্নের মুখোমুখি হয়েছে, তাই নানা অপবাদও তাদের বিরুদ্ধে কিন্তু যুক্ত মাথায় আসে। হয়েছে। তাই এ ব্যাপারে তারা যে অন্তত পক্ষে নির্বাচন থেকে সরে আসছে, এটাও হয়তো বা এই জাতি অন্যভাবে তাদেরকে চিন্তা করবে। আপনি কিছুক্ষণ আগে যেভাবে ইতিবাচক বলছিলেন করবে। যে তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা জুলাই আন্দোলন অবশ্যই বা জুলাইয়ের NCP র যারা সাথে জুলাইয়ের অনেক বেশি চেষ্টা করেছে রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছিল যেহেতু আওয়ামী লীগ নেই, অতএব তারা আওয়ামী লীগের এই যে একটা গ্যাপ আছে রাজনীতিতে, এই রাজনীতির সেই শূন্য স্থান তারা পূরণ করে একটা শক্তিধর অবস্থান থেকে নিজস্ব স্বকীয়তায় সেই চিন্তা চেতনায় তারা আবির্ভূত হবে এবং বহাল থাকবে। সেই জায়গাটায় যে তারা জায়গাটা পূরণ করতে পারে নাই, এখানে তো একটা গ্যাপ আছে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলামের সাথে মিলেও একটা চ্যালেঞ্জের জায়গায় যে তারা আসার চেষ্টা করছে, আমি এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার কথা হলো এটাই যে প্রত্যেকটা জায়গায় যে নতুন শুরু হওয়াটা, যেই গতিতে যেই ধারায় তাসলিম যারা যেমন হতাশ হয়েছেন, তাদের আরও গুরুত্বপূর্ণ নেতারা যেমন হতাশ হয়েছেন, তার পাশাপাশি এদেশের রাজনৈতিক কর্মী এবং মানুষরাও হতাশ হয়েছে, আমিও তাদের মধ্যেরই একজন। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে বিএনপি, যে দেখুন বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বিএনপি কখনো ওই আকাশচুম্বী কথাবার্তা বলে না, তারা বলে যেটা বাস্তবতা। এবং নির্বাচন আগে বাংলাদেশে যারা যারা নির্বাচনের আগে হোক পরে হোক যে ডোর ওপেন, যে কেউ বিএনপিতে আসতে পারে, এই যে তার আসতে চাওয়াটা, এটা তো বাধাগ্রস্ত করতে পারে না একটা রাজনৈতিক দল। তাই যারা যারা আসবে তাদের জন্য অবশ্যই বিএনপির দরজা খোলা আছে এবং বিএনপি তাদেরকে সাদরে গ্রহণ করে। আমরা দেখলাম ছোট ছোট দলগুলো নিজেদের দল বিলুপ্ত করে চলে যাচ্ছে। যদি কেউ রাজনৈতিকভাবে দলের যে বিষয়টা তারা যদি মনে করে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থানের চেয়ে বিএনপির সাথে যুক্ত হয়ে তারা এবং বিএনপির রাজনীতিটা সঠিক এই চিন্তা করে বিএনপিতে যদি আসে, সেক্ষেত্রে তো আসলে বিএনপি ওইটা স্টপ করার সুযোগ দেয়। কিন্তু ব্যাখ্যাটা কি এরকম, যেমন আরপিওতে এবার যেমন জোট করার পরেও ধানের শীর্ষে দলগুলো ভোট করতে পারবে না, নিজস্ব প্রতীকে করতে হবে, সেই জায়গাটা থেকে তারা তাদের এমপি হওয়া বা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কি অন্য মার্কা নিয়ে নির্বাচিত হওয়ার কি চ্যালেঞ্জ মনে করে কি বিএনপিতে চলে আসলো, বা ধানের শীর্ষে রাজনৈতিক প্রতীক পেতে চাইবে, তারা এমপি হতে চাইবে এবং সেই এমপি হতে চাওয়ার যে চিন্তাটা, সেই চিন্তা থেকে তারা যদি তা মনে করে যে তাদের পক্ষে আসলে এই দল চালিয়ে নিয়ে এটা আসলে সম্ভব না, বরং বিএনপির যে চিন্তা চেতনা আছে সেটাকে ধারণ করে জাতির কাছে আরো বেশি কিছু সার্ভ করা যাবে, তারা সেটা করতেই পারে। আমার কাছে মনে হয় এটা তো অপরাধের কিছু নয়। তবে সেক্ষেত্রে অন্যরা অবশ্যই যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেই আলোচনাটাও বা মতামত দিতে পারে, সেটার প্রতিও বিএনপির অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে। এটাই তো গণতন্ত্র বিউটি। আরে আপনি কি বলবেন যে দলগুলো যে আপনারাও, আমি সেই আসতেছি, ছোট দলগুলোর যে এইভাবে একেবারে বিএনপিতে যোগদানের যে বিষয়টা, তার আগে একটা ফ্ল্যাশব্যাকে আসি ভাইয়ের কথায়, যে উনি বললেন যে জুলাইকে পুঁজি করে রাজনৈতিক দল, জুলাইকে পুঁজি করে আপনারা রাজনীতি করেছেন এবং জুলাইকে ব্যবহার করছেন রাজনৈতিক বিএনপির জন্মটা কিভাবে আপনি যদি সেটা দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 নভেম্বরে অভ্যুত্থানের মাধ্যমে তাকে মানুষ রাস্তায় নিয়ে সিপাহী জনতার বিপ্লব, কিসের জন্য করছে? তাদের ফ্যাসিবাদকে হটানোর জন্য। জিয়াউর রহমান ওই সময় সেনাপ্রধান ছিল, সে কিন্তু ক্যান্টনমেন্টে সেনাপ্রধান হিসেবে ফেরত যায়নি। উনি কি করছেন, ওনার দুটো জিনিসকে পুঁজি করে, আমি কিন্তু পজিটিভ সেন্সে দেখছি, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাট ওনার দলের হিস্ট্রিটাও জানা উচিত ওনার, হ্যাঁ, যে 7 নভেম্বরে ওনাকে জাস্ট ফেসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্য মুক্ত করার জন্য জনগণ ওনাকে উদ্ধার করছেন, বেসিক্যালি উদ্ধার ছিল, ওনাকে গৃহবন্দী করছিলেন, সেটাকে পুঁজি করে, ওনার অর্থে পুঁজি করে, আমি আবারও কোটা বলতেছি যে ওনার অর্থে পুঁজি করে এবং ওনার স্বাধীনতার ঘোষণাকে পুঁজি করে উনি সিএমএলএ একই সাথে হয়ে হানা ভোট দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, অল রাষ্ট্রের মেকানিজমকে উনি একসাথে করে এরপর নিজের একটা দল গঠন করছে। সো উনি তো সেম ফর্মেটেই আসছে, একই জিনিস। উনি 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে এই জন্য পালন করে। সো ব্যাপারটা এরকমের হয় যে একটা টার্মস আছে যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এখন এনসিপি যখন বিএনপির সাথে সংস্কার প্রশ্নে একটা আলোচনায় আসছিল, তখন কিন্তু আমরা খুব খুশি ছিলেন, হ্যাঁ, যে আবার হলো ওখান থেকে সরে আসছে এবং সংস্কার প্রশ্নে অন্য জোবাইর বাইটে সহ যারা আসলো, তখন হলো কি না, আমরা হতাশ হয়েছি। তো উনি তো আসলে উনি যদি এতই এনসিপির প্রতি প্রত্যাশা থাকতো, দেখেন এনসিপি গঠন হয়েছে ফেব্রুয়ারি মাসে, অভ্যুত্থানের 7 মাস পরে।
কেন আসলো এনসিপি? কারণ আমাদের তো সব থেকে বড় প্রত্যাশা ছিল বিএনপির প্রতি, কিন্তু আমরা কি দেখলাম যে 6 আগস্ট থেকে চাঁদাবাজি শুরু করে এমন কিছু নাই, নিজেরা খুনে করে এবং যে সোহাগকে পাথর মেরে খুন করছে, এরকমের একটা অবস্থা যখন তৈরি করছে, সমন্বয়করা মনে করছিল যে আমরা রাষ্ট্রটা রিফর্ম এবং লেভেল প্লেইং ফিল্ডের একটা পরিবেশ তৈরি করে দেবো, বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা হলো রাজনীতি করবে। বিএনপি দেখলাম আগ্রাসী একটা চিন্তায় ঢুকে গেল, মানে যেটা বিএনপি ছিল। আমরা তো এখন তারেক রহমানের যে ত্যাগ, জিয়াউর রহমানের যে ত্যাগ, আমরা তো তারেক রহমানকে আরেকটা হাসিনা হতে দিতে পারি না। হ্যাঁ, এই জন্য আসলে যে না, নাহিদ ইসলাম আসলে আমরা একটা দল গঠন করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। এরপরে আপনি দেখেন কি করলো, এই যে ভোটের মাঠের হিসেবটা যদি বলেন, বিএনপি এখন তো বেসিক্যালি বিএনপির একটা বিএনপি গণ অধিকার পরিষদ জোট, বাকি সব দলকে সে খেয়ে ফেলছে আর কি, হাঙ্গরের মতো বা কুমিরের মতো। হ্যাঁ, হা করছে আর খেয়ে ফেলছে, মানে হোয়াট ইজ দিস। এখন ভাই বলতেই পারেন যে সেখানে তো তারা আসছে, বা নেলসন ম্যান্ডেলার ডেমোক্রেসি দেখেন, আপনি ডেমোক্রেসি টিকিয়ে রাখতে আপনাকে দল টিকিয়ে রাখতে হবে, আপনি তো তাকে এক প্রকার বাধ্য করতেছিলেন। কারণ আপনি দেখেন আন্দালিব কাউকে তো বাধ্য করা হ্যাঁ, হয়নি। বাধ্য কিভাবে হচ্ছে দেখেন, বিএনপি কি কাউকে বাধ্য করছে দলে আসতে? আপনি দেখেন বিএনপির কমিটমেন্ট ছিল যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিল তাদেরকে সে তাদের সাথে আসন সমঝোতার রাজনীতি আসন করবে। সমঝোতার রাজনীতি, ঠিক আন্দালিব আছে। রহমান পার্থকে যখন প্রথম ভোলায় পাঠানো হলো, তাকে ওখানে ভাঙচুর টাংচুর করে ওখানে একটা মানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হলো, সে ঢাকা 17-তে আসলো। আজকে আবার পার্থর অফিসে ভাঙচুর করা হয়েছে, আমি জানি না আপনি জানেন কিনা। জুনায়েদ সাকির মানে বিএনপি তো পলিটিক্যালিও তার জোট সঙ্গে কমিটমেন্ট দিতে পারতেছে না। রাশেদ খান যখন হলো ঝিনাইদহ 4 থেকে ঘোষণা করা হলো, ব্যাপক মিছিল মিটিং করলো, অথচ এই রাশেদ খান রেখে আন্দোলন করে নাই। জুলাই আন্দোলন 18 থেকে হাসিনা বিরোধী আন্দোলন তো রাশেদ খানরাই করে আসছে, যার ফলশ্রুতিতে আজকে তারেক রহমান দেশে। রাশেদ খান চিন্তা করলো যে বাইরে ভাই, আমার যদি বাইসে থাকতে হয় আমার দানের শেষে যোগ দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। এই যে সর্বগ্রাসী চিন্তা, এই চিন্তা থেকে তো বিএনপি বের হইতে পারতেছে না। এখন এটা করলে কি হয়, এটা হাসিনা আমলে দেখছি যে সব গিয়ে একটা সময় এসে সব জয় বাংলা বলে আগে 12 শুরু হয়ে দেশে একটা ফাঁসিবাদ কায়েম হয়েছে। আমরা তারেক রহমানকে আর একটা হাসিনা দেখতে চাই না। আর একটা বিষয় একটু আমি যোগ করতে চাই, সেটা হলো যে তারেক রহমান, আমরা বিশ্বাস করছিলাম, কেন আমরা এই জোটটায় গেলাম, আমরা মনে করতেছিলাম জানো তারেক রহমান দেশে আসার পরে সে সংস্কারের পক্ষে দাঁড়াবে। আরেকজন উনি দেখতে চাবেন না যে আর একটা তারেক রহমানের মতো 17 বছর দেশের বাইরে থাকুক, যে ভাই মারা গেছে দেখতে আসতে পারে না। আপনি চিন্তা করেন, খালেদা জিয়া যদি মারা যেত, উনি তো মাটির কবরও দিতে পারতো না। তারেক রহমানের কি মনে চায় না দেশে আসার পরে মায়েরকে জড়িয়ে ধরতে? কেন পারে না? হাসিনার ফেসিবাদের কারণে। আমার এই যে কারণে হাসিনা ফেসিবাদ হলো, ফেসিস্ট হইলো, সেই বন্দোবস্ত, সেই সিস্টেমটা যদি আমি না পাল্টাই, এ তো আরেকজন এসে আবার ফেসিবাদ, এটা আমিও হয়ে যেতে পারি। কিন্তু অত্যন্ত হতাশ করলো যে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করলো, তার নেতাকর্মীরা। আমরা তো দেশকে এখন বাঁচাতে চাচ্ছি সবাই মিলে একসাথে, বিএনপিও যাতে আর একটা স্বৈরাচার না হতে পারে, এবং বাংলাদেশে যাতে আবার আবু সাইদরা না আসে, আবু সাইদের রক্ত না ঝরে, ইলিয়াস আলীর মতো খুন না হয়, হাদির মতো খুন না হয়। আমরা তো সেই রাজনীতিটা করতেছি। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য একটা সমঝোতায় আসতেছি। আমাদের কিন্তু এই জোটের বা নির্বাচনী আসন সমঝোতার এটার কিন্তু স্পষ্ট একটা অবস্থান, যার যার মতাদর্শে সে সেটা করবে। এবি পার্টির মতাদর্শে তার, এনসিপির মতাদর্শে তার। আমরা বেসিক্যালি আমরা 4টা জায়গায় ফোকাস করতেছি। একটা হলো গণভোটকে জিতেইতে হবে, যেটা বিএনপি বিরোধী। বেসিক স্ট্রাকচার সংবিধানে যেটা হলো বারবার হাসিনা মুজিব ফিরে আসে, 7 মিনিটের বক্তব্য এই সংবিধানে হলো শেখ মুজিব হলো বাকশাল কায়েম করে দিয়েছিল, সব দল বিলুপ্ত করে। শেখ হাসিনা কি করলো, মানে হলো একটা 2/3 মেজরিটি নিয়ে একটা হলো কনস্টিটিউশনাল রিফর্ম করে একটা স্বৈরাচার কায়েম করে দিল। সেটা যাতে ফিরে না আসে, আমি বলি 2। থার্ড যে পজিশনটা আমাদের, যে কারণে এই আসন সমঝোতাটা হয়েছে, সেটা হলো এদের সাথে দুর্নীতি মুক্ত করতে হবে। 4th, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, 5ই আগস্টের পরে যেটা, যে এই চান্দাবাজ মুক্ত করতে হবে। বিএনপির হলো 140-এর উপরে নেতাকর্মী নিজেরা একটা আর একটাকে হলো মার্ডার করছে চান্দাবাজির ভাগবাটোয়ারা নিয়ে, চর দখল, চান্দাবাজি, এটা সেটাকে নিয়ে। কিন্তু এইগুলো যাতে না ঘটে, আমি তো দেখতে পারি না যে আমার বিএনপি তো আমার মানে আন্দোলনের সহযোদ্ধা। আমি যখন দেখি আমার এক সহযোদ্ধা আর এক সহযোদ্ধাকে হলো হত্যা করতেছে, কিসের 150 মানুষ হত্যা করতেছে চান্দাবাজি করতে গিয়ে, এটাকে উই মাস্ট স্টপ দিস। এই মতাদর্শের জায়গায় আমরা এই জোটটা করছি। কিন্তু তিনি যেটা বললেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে এনসিপির কাছ থেকে মানুষ যেটা আশা করেছে বা এনসিপিকে যেভাবে মানুষ দেখেছে, প্রত্যাশা করেছে, সেই সুনামটুকু তো নিশ্চয়ই এনসিপি হারিয়েছে। আমরা একটু হেল্প করি, আমি আপনাকে একটু help ভাই এই উত্তরটা দিয়ে দিই, তারপরে আমরা প্রত্যেকটা দলের নাম থেকে শুরু করে, মার্কা থেকে শুরু করে প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা জনগণের সাথে কন্ডাক্ট করে নেই। না, আমি বলছি আপনাদের সুনাম, আপনাদের নামের সুনাম বা জুলাই অভ্যুত্থানের সাথে আপনাদের যে জড়িত থাকা বা আপনাদের যে সম্পর্ক, সেই জায়গাটা থেকে সুনাম নষ্ট হয়েছে গত 1.5 বছরে। ওনারা যে চরিত্র হনন, আপনি এনসিপি যারা কেন্দ্রীয় নেতা আছেন, আমরা শুধু চরিত্র হনন নয়, আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা বিভিন্ন জায়গায় আমাদের একজন দুইজন উঠেছে, আমাদের 3জন, একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, এখনো শুধু অভিযোগের ভিত্তিতে। ওই যে গাজী সালাউদ্দিন তানভীর,
অভিযোগের ভিত্তিতে তো আমরা দল থেকে ওই দিনই বহিষ্কার করে দিয়েছি, তাকে আর দলে ফেরত আনতে নেই। ভেরি গুড ইনিশিয়েটিভ, এটা খুব ভালো, এটা ভালো। এছাড়াও সার্জিস না, আলম এটা সহ ভালো, অনেকের এটা ভালো। তুহিন ভাই, তুহিন ভাই, সজীব ভুঁইয়া হাসান ভাই, মন্ত্রণালয়ে ছিলেন। আমি তো বলতে পারি সেই আমি বিষয়ে জাকারিয়া ভাই দুর্নীতিবাজ, আমি না তো না না বলতেই না পারি। না, আপনি অবশ্যই কিন্তু বলতে পারেন। এটা তো proof থাকতে না না না, হবে। আপনি অবশ্যই বলতে পারেন, কিন্তু না, না, তার যা- পাশাপাশি আপনি, অভিযোগ আমি না যদি থাকলে আপনি আমি বলতে যদি পারেন মিথ্যা না বলি, আসলে। আমি যদি মিথ্যা বলি, আপনি আপনার অবস্থান ব্যাখ্যা করবেন, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আপনারা কি নিয়েছেন? আজকের এই যে না, কিছু কিছু সজীব আইনগত ভুঁইয়া, ব্যবস্থা। সজীব ভুঁইয়ার, আমি আপনাকে বলি, দুর্নীতি আর চাঁদাবাজির বিষয়ে আপনারা মুক্ত করবেন। আমি যখন সার্জিসের শত গাড়ি দেখি, তখন আমার কাছে কিন্তু আসলেই মনে হয় যে আমার দেশের যুব সমাজ, তরুণ সমাজ কই যাচ্ছে? শত গাড়ি, আমি সার্জিসের শত গাড়ি আপনি শত কোথায় বলেন? গাড়ি, সে আমি শুধু বলি একটা road show শেষ করছিল, করি একটা ভাইয়া, road show গাড়ি ভাইয়া, নিয়ে, শেষ করি, এবং ওই দিনই শেষ এটা করি, বন্ধ করা না না, হয়েছে। শেষ করি ভাইয়া, আপনি শেষ যেগুলো করি ভাইয়া, বলেছেন, BNP ভাইয়া শেষ করি, যে অভিযোগ শেষ করি। বা চাঁদাবাজি, কারা সেটা তো- চাঁদাবাজি বন্ধ করবে, কারা দুর্নীতি বন্ধ করবে? আজকে সজীব ভুঁইয়ার রাস্তা একনেকে, তার মুরাদনগরের যদি আপনি একনেকের বাজেট দেখেন, আপনি যদি হাসনাতের তার এলাকার একনেকে পাস বাজেট দেখেন, একটা এলাকায় সজীব ভুঁইয়া উপদেষ্টা হইয়া এই যে জুলাই যোদ্ধা হিসেবে হাসনাত এনসিবির একজন বড় নেতা হইয়া এক এলাকায় শত কোটি, শত শত কোটি টাকা, 435 কোটি টাকা এক নেকের বাজেট সজীব নিয়ে ভুঁইয়া গেছে। তো নির্বাচন দেখেন, করছেন না। না না, করছেন না, করতে চেয়েছিলেন বিধায়ী উনি ছেড়েছিলেন। উনি, আপনি যদি এখনো যান ঢাকা দশে, সজীব ভুঁইয়া কিন্তু কখনোই মুরাদনগরে নির্বাচন ভাইয়া করতে চায় না। ভাইয়া শুরু আমি থেকেই বলি, বলছে সজীব ঢাকা ভুঁইয়া দশে। করেন নাই, সজীব ভুঁইয়ার আব্বাকে আমরা মিডিয়াতে দেখেছি। আমি আপনাকে বলি, আমি অত্যন্ত বিনয়ের সহিত, এবং ওই সজীব ভুঁইয়ার বাবা, উনি বয়বৃদ্ধ পিতৃতুল্য মানুষ, ওনার প্রতি আমার রেসপেক্ট আছে, উনি শিক্ষক মানুষ, অতএব। কিন্তু আমরা কিন্তু মিডিয়াতে দেখেছি, বর্তমান সময়ে কিন্তু কোনো কিছু ঢেকে রাখার সুযোগ নেই, সকলের হাতে হাতেই চলে গেছে নিউজের যে এই আপনার সাংবাদিকতা। মিডিয়াগুলো নাম্বার দখলদারিত্বের এখন শিকার না না BNP র হাতে, ভাই, সবগুলাই। আমি বলি ইউটিউব, সাধারণ মানুষ এটা পাঠিয়েছে সারা বাংলাদেশে। সজীব ভুঁইয়ার বাবা, গেলাম সজীব ভুঁইয়ার বাবা সন্দীপে জানি বাড়িকার হান্নান, হ্যাঁ হান্নান হ্যাঁ? মাসুদ। হান্নান মাসুদ, হান্নান মাসুদ নিয়ে সমস্ত পত্রপত্রিকায় যেগুলো লেখা হয়েছে, কি লেখা হয়েছে? কে? ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম খুলে হান্নান, বের না না করেন। না, আমি আপনাকে বলি, হান্নান মাসুদ রে নিয়া আমি আপনাকে দেখাতে পারবো না? হান্নান মাসুদ টোটাল সন্দ্বীপে আপনার যে তার হাতিয়াতে সে কি পরিমাণ দুর্নীতি করেছে, এগুলো পেপারে সিরিজ আকারে আমি জানি না, উনি সাংবাদিক মানুষ, উনি দেখতে পারেন। অভিযোগ আসছে। হান্নান মাসুদ কারোর বিরুদ্ধে মামলা করেছে, ডিফামেশনের কোনো অভিযোগ এনেছে? আনে নাই। তার অবস্থান ব্যাখ্যা করেছে। আওয়ামী লীগের লোকজন এই যে কলাবাগান থানায় অ্যারেস্ট হয়েছে, ভাইয়া আমি বলি, আমি হেল্প করছি, এই যে এই কলাবাগান থানায় আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলে গ্রেপ্তার হয়েছে, হান্নান মাসুদ গিয়ে নিয়ে আসছে, এটা পেপারে দেখেছি, আমি দেখেছি। এই যে দায়িত্ব স্থগিত করেছেন তারা আছে, তাদের দিয়ে আপনি দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করবেন, এটাই আমার কাছে ভয় হয়, যে চাঁদাবাজি বন্ধ করার নামে নতুন যে চাঁদাবাজ তৈরি হওয়ার চেষ্টা, এটাই আমাকে ভীত করে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ফেসিবাদের কথা বলছেন, আজকের একটা ফেসিবাদকে বিদায় হয়েছে, কিন্তু এনসিপি সহ কিছু মানুষ তারা আরেকটা ফেসিবাদী কায়দায় ফেসিবাদের জবাব দিতে চায়। কিভাবে আপনি বলেন? দেখেন, তিনি সেটাই বলেছেন যে আপনারা বিএনপি, না বিএনপি তো ভবিষ্যতে, বিএনপি আশঙ্কা করছে যে বিএনপি যাতে ফেসিবাদী না করে, সেজন্য আমি এটাকে সমর্থন করি। অবশ্যই তার এই যে বক্তব্য, সে বিএনপিকে সহযোগিতা করতে চায়, তারেক রহমানের ব্যাপারে যা তার ইতিবাচক উচ্ছ্বাস, তারেক রহমানের কাছে যে তার প্রত্যাশা, এজন্য একজন বিএনপির কর্মী হিসেবে আই ফিল গুড, আই প্রাউড ফিল করি যে একজন তরুণ তারেক রহমানের কাছে প্রত্যাশা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই প্রত্যাশা না, কিন্তু বর্তমান সময়ে কি ফেসিস্ট চলে গেছে আজকের বিভিন্ন জায়গায় মুভ করে, এটা কি আর একটা ফেসিজম না? এই যে আপনি আসছেন ভাইজান আসেন, আমি আপনাকে বলি, 5ই আগস্টের পরে এই দেশে যত ল ব্রেক হয়েছে, হ্যাঁ আমি যে 5ই আগস্টের পরে বিশৃঙ্খলতার মাধ্যমে যত আইন ব্রেক হয়েছে, তার টোটালি সরকারের বিরুদ্ধে গেছে, দেশটাকে আনস্টেবল করার জন্য করা হয়েছে। 5ই আগস্টের পরে প্রধান কাজ ছিল যে আপনি গভর্নমেন্টকে হেল্প করেন, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজান, আইনের আওতায় নিয়ে আসেন, রুল অফ ল এস্টাবলিশ করার চেষ্টা করেন, গভর্নমেন্টকে আপনি সাপোর্ট করেন, যেটা বিএনপি করেছে। বিএনপি বিরাট দল, তাদের মধ্যে কিছু ত্রুটি আছে, কিছু ভুল আছে, সংশোধন করার চেষ্টা করেন, আপনারা চেষ্টা করেছেন। আমাদের মনোনীত বা আপনাদের মনোনীত, ওই মনোনীতর জায়গা নাই। আসিফ নজরুল বিএনপি করে না। আমি আপনাকে বলি, ভাইয়া আসিফ নজরুল বিএনপি করে না, কিন্তু আমি যখন দেখি যে একজন উপদেষ্টার
পিএস 400 কোটি টাকা, শেখ হাসিনা বলছে তার পিয়ন 400 কোটি টাকা, আর একজন উপদেষ্টার সেটা NCP পিএ। এগুলো দুঃখজনক। না, তারা তখন এই NCP তে জায়গা যুক্ত থেকে হয়নি। বেরিয়ে আসতে হবে। সেসব উপদেষ্টারা তখন এনসিপিতে আসলে যোগ দেয়নি। এই অর্থে আপনি না, তা ঠিক আছে, এখন সেটা ঠিক এখন আছে। এসে যোগ তা দিয়েছে। ঠিক আছে, এই তা বিষয়ে ঠিক আপনি আছে। কিছু বলবেন কিনা? বন্ধ করলো কে? নতুন বন্দোবস্তর সামনে দাঁড়াইলো কে? হ্যাঁ, নতুন বন্দোবস্তর সামনে দাঁড়াইলো কে? আমরা যখন মানে সংবিধান পরিবর্তন করতে চাইলাম, বিএনপি দাঁড়াই গেল। আমরা রাষ্ট্রপতি পরিবর্তন করতে চাইলাম, বিএনপি দাঁড়াই গেল। আমরা সংস্কার করতে প্রশাসনিক সংস্কার করতে চাইলাম, বিএনপি দাঁড়াই গেল। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে চাইলাম, বিএনপি দাঁড়িয়ে দাঁড়াই গেল গেল, মানে বিপক্ষে দাঁড়িয়ে গেল। প্রতিপক্ষে দাঁড়িয়ে আচ্ছা। গেল। আমরা BNP ঐকমত্য কে অনেক বেশি কমিশনে দায়িত্ব নিয়ে চিন্তা ঐকমত্য করতে হয়। কমিশনে যত সংস্কারের প্রস্তাব ছিল প্রত্যেকটাই ভেটু দিয়েছে। না, বিএনপি মনে করেছে যে এখন তিনি যেটা বললেন যে বিএনপি কেন করলো এটা আমরা জানি না। না, এই জানানোর জন্য আমি বলছি Right. বিএনপি এখন দেখেন শেষ করুন। এখন দেখেন একটা কোয়ালিশন গভর্নমেন্টের কিন্তু প্রস্তাব ছিল, সেটাও কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেছে। জুলাইয়ের ৩৬শে জুলাইয়ের পরে যেই পরিবর্তনটা হইতে পারত, সেই পরিবর্তনের কোথাও বিএনপি পজিটিভ মেন্টালিটি শো করে নাই। কোন কারণে করে নাই এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা পুরো জাতি আশা করেছিল যে বিএনপি এখানে পজিটিভ রোল প্লে করবে, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিএনপির তো নিজের দলের গণতন্ত্র আগে চর্চা করতে হবে, নিজের দলের কমিটির মিটিং ঠিক করে করতে হবে, নিজেদের কমিটি কাউন্সিলই গঠন তো করতে হয় হবে, না, কাউন্সিল 2016 করতে সালের হবে, পরে। কোনো কিছুই তো হচ্ছে না। একই জিনিস, এটা কঠিন, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, আমরা জানি বড় কি দল- কি বড় চ্যালেঞ্জ দল তাও জানি। অবশ্যই ইতিবাচক। কিন্তু বড় দল কিন্তু হিসেবে কিন্তু বাংলাদেশে যদি আপনি নতুন কিছু গণতন্ত্র রিয়েলি প্র্যাকটিস করতে চান, আপনি যদি রুল অফ ল প্র্যাকটিস করতে চান, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে চান, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর হাউস। আপনি তো না, সেটা ইন্ট্রা পার্টি, আপনি তো ইন্ট্রা পার্টি ডেমোক্রেসিতে প্র্যাকটিস করতে হবে। 17 বছর সেই সুযোগটা 5 ছিল। আগস্টের পরে বাংলাদেশে প্রথম এখন মব 17 ক্রিয়েট বছর- করতে হলো বিএনপি 6 আগস্ট একটা 7 আগস্ট একটা সমাবেশ ডেকে প্রথম মব। আপনি অন্যতম মানে ওনার কথা অনুযায়ী মব যেটা সমাবেশকে মব বলছেন। এরপর শুনুন, এইটা তৈরি দ্বিতীয়ত আরেকটা ফেলিওর বলি, আরেকটা ফেলিওর বলি। যেটা বলতেছেন 32 ভাঙা সবথেকে আলোচিত বলা হয় যেটাকে মব, আর ছাত্র জনতা বলে। হ্যাঁ, কিসের কথা বলি নাই। আমি বলি উদাহরণ দিচ্ছি যে আচ্ছা, mob violence আমি কারা করে। তুহিন ভাই, আমি আচ্ছা যেটা ভাই। বলছিলাম এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হলো বিএনপি ছাড়াও অন্যান্য দলগুলো কিন্তু ভূমিকা রেখেছে। আপনার ধরেন এই জুলাইয়ে না, জুলাইতে কার কি সবার অবদান, ভূমিকাই ছিল। কার কি অবদান, সেই কার অবদানটা যখন কতজন আপনারা- শহীদ, হ্যাঁ। কার কতজন শহীদ, হ্যাঁ, সেটা কার যখন কতজন আপনারা victim, ভাগাভাগি করলেন, এগুলো নিয়ে সবাই যখন ভাগাভাগি credit নেওয়া শুরু করলো, ক্রেডিট নেওয়া শুরু করলো, ভাগ এভাবে করলো। করে আমাদের ঐক্যটা ভেঙে গেল। করা হয়েছে। এবং এই ঐক্য ভাঙার মাধ্যমে কিন্তু আমরা যে পুনর্গঠন চিন্তা করেছিলাম, যে বন্দোবস্ত চিন্তা করেছিলাম, সেটা ভেস্তে গেছে। এখন এই যে বলেছেন না যে আমরা কি কম্প্রোমাইজ করেছি কিনা, উনি বলেছে এবি পার্টি এনসিপি তারা কম্প্রোমাইজ করে ফেলছে সব কিছু। ব্যাপারটা এরকম না। এনসিপি এবি পার্টির বক্তব্য আগের মতোই আছে। না, কিন্তু এনসিপির প্রত্যাশার জায়গাতে এনসিপি মানুষের আশা ভঙ্গ আমরা করেছে, এটা তো সবাই মানতে হবে। প্রত্যাশায় ব্যর্থ হয়েছি। আশা ভঙ্গ করেছে আমরা বিএনপি আমরা প্রতি এবি কোনো পার্টি, আমার আশাবাদ বিরুদ্ধে দেওয়ার হয়তো পরে দুর্নীতির জন্ম। অভিযোগ নাই, কিন্তু আমি যেভাবে রাজনীতিতে ফ্লারিশ করার কথা, আমাদের পরিস্থিতি সেভাবে আমাকে হেল্প করে নাই। ফুয়াদ ভাইয়ের সাথে কি করলো? ধরেন ফুয়াদ ভাইকে, ফুয়াদ ভাই গিয়েছে একটা বক্তব্য দিয়েছে, আপনি যদি পাল্টা বক্তব্য থাকে বক্তব্য দিবেন। কালচারটা আমরা কি আশা করছি যে 5ই আগস্টের পরে আমি বক্তব্য দিব, আমি যদি খুব কঠিনভাবে বক্তব্য দিই, আপনি কঠিনভাবে এটার বিরোধিতা করেন, কিন্তু আপনি তো আমার ধাক্কা দিতে পারেন না, আপনি তো আমার দূর দিতে পারেন না, আপনি আমার বক্তব্যকে খণ্ডান, বিতর্ক করেন, ওয়েলকাম। প্রয়োজনে মামলা কিন্তু বিএনপি তো এই কাজগুলো করছে না, বা অনেক দল এগুলো করছে না। তো এই যে চোখ রাঙানোর ভাষায় কথা বলা, এটা তো আমরা ফেরত চাই না, মানুষও ফেরত চায় না। সুতরাং যার যত শক্তিই থাকুক, যার সাথে যত দলই থাকুক, যার সাথে যত বড় দলই থাকুক, আপনাদের মনে রাখতে হবে আলটিমেটলি বাংলাদেশের জনগণ এই চোখ রাঙানি, এই ধাক্কা দেওয়ার রাজনীতি পছন্দ করে না। আগামী দিনে যারা রাজনীতি করতে চায় প্রত্যেকে বিতর্ক করবে, প্রত্যেকে পলিটিক্স করবে, প্রত্যেকে জনগণের হয়ে কথা বলবে, প্রত্যেকে সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, ইনসাফের পক্ষে কথা বলবে। এগুলো যদি না করে এবং ম্যানার্স নিয়ে যদি পলিটিক্স না করে, আলটিমেটলি যত বড় দলই হই না কেন, আলটিমেটলি আমরা হারিয়ে যাব। আচ্ছা, একটা এটা বিষয় খেয়াল আমি রাখতে একটু হবে। যোগ করতে চাই, সেটা হলো যে যেমনি 32 ভাঙা এখানে বুলডেজারকে পাঠাইছিল ইশরাক। আমরা এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। আরেকটা বিষয় বলি, ধরেন আপনার সর্বশেষ mob- সিটি কর্পোরেশন দখল করছে কে? হ্যাঁ, সিটি কর্পোরেশনের জন্য ওখানে mob করছে কে? কে করছে?
ভাই একটা জাস্ট আমি শেষ করে এরপরে আপনি সর্বশেষ যদি দেখেন আর এনসিপির অবস্থানটা দেখেন, না মানে আমরা এনসিপির অবস্থানটা আমি বলি, সর্বশেষ যেটা ভায়োলেন্স হয়েছে প্রথম হলো ডেইলি স্টারের আগুন, এখানে ছুটে গেছে কি? আমি আরিফুর রহমান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আমি 4 ঘন্টা ছিলাম, আপনারা জানেন, গণমাধ্যম করে উদ্ধার করে নামছি, এবং সেখানে এনসিপির শীর্ষ সব নেতৃত্ব ওখানে গিয়ে তাদেরকে ইয়া করে কি বলে ঠান্ডা করে, বিএনপির তো দায়িত্ব ছিল, তারা কিন্তু ওখানে যায়ও নাই, এবং ওই তাদেরকে যেখানে ওখানে যারা হলো বিশৃঙ্খলা করছিল তাদেরকে হলো প্রশাসনের সাথে নিয়ে বের করে দিয়ে সংবাদকর্মীদের উদ্ধার করে আগুন নিবানো হয়েছে। সব থেকে প্রশ্ন থাকে কই, এর 2-3 দিন পরেই 2 সম্পাদক ওই 2 পত্রিকার মাহফুজা নাম এবং মতিউর রহমান সাহেব, তারা মানে জীবনে যে ঘটনা ঘটে নাই যে বিএনপি তারেক রহমান প্রত্যাবর্তন করবে সেই উপলক্ষে একটা সবার আয়োজন হলো, সেখানে উনি বক্তব্য দিয়ে আসলেন, দেওয়ার পরে তারেক রহমানকে হলো প্রধানমন্ত্রী ঘোষণা করে আসলেন এক প্রকার, যে তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী। ব্যাপারটা কি আসলে এরকমেরও দাঁড়ায় কিনা প্রশ্ন জায়গা, যে সর্প হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া দাঁড়ো, আর হলো হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, মানে এগুলো কিন্তু প্রশ্ন জায়গায় যে মতিউর রহমান মাহফুজা আমরা কোনোদিন কোনো রাজনৈতিক প্রোগ্রামে যান নাই, তার হঠাৎ করে কি হইলো আগুন লাগার 3 দিন পরে হলো বিএনপি তারেক রহমানকে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করা, যারা তারেক রহমানকে খাম্বা তারেক বানাইছে, হাওয়া ভবন বানাইছে, যারা তারেক রহমানের সবথেকে চরিত্রহনন তারা করছে। তো কেন বিএনপির নেতারা ওখানে গেল না ডেইলি স্টার প্রথম আলো উদ্ধারে, কেন এনসিপির লোকজন গেল এনসিপি মবের বিরুদ্ধে আনডাউটলি, এবং বিএনপি তো ওই সময় ইনস্ট্যান্ট কোনো কথাও বলে না, এবং কেন 3 দিন পরে ঠিকই আবার মতিউর রহমান মাহফুজা নামের গিয়ে ওখানে হাজিরি দিয়ে এসে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়ে আসতে হলো, এগুলো প্রশ্ন জায়গায়, কিন্তু আমরা এগুলো বলতে চাই না। না অবশ্যই বলবে, কিন্তু কথা হলো তার পাশাপাশি ভাই আমি বলি বিএনপি তারেক রহমান এই জন্যই বলছেন প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, বাংলাদেশকে সবাই মিলে বাংলাদেশে যে বিনির্মাণ করা, পুনর্বিনির্মাণ করা, সেটার চেষ্টা করা। কিন্তু আমি নাম্বার 2 আমি আপনাকে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়া না, না আমি আপনাকে আরেকটা কথা বলি, না সেটা জরিপের কথা বলেছিল, এই যে আপনি যেটা বলছেন সেটা জরিপের কথা উল্লেখ করে বলেছেন, দুর্নীতির ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এবং চাঁদাবাজি বিরোধী সেদিনই হবে। আমি মনে করতাম যদি সজীব আহমেদ ভুঁইয়া আজকের মুখপাত্র হয়েছেন, তার এপিএস 350 কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে, পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সচিব ছিলেন, তাকে দেওয়া হয়েছে ভাই বিএনপির মনোনীত লোক, সে করুক। আমি আপনাকে বলি বিএনপির মনোনীত আপনি লোক, কিন্তু ওই যে আমাদের সাথে তুলনা করছেন না, তুলনা হচ্ছে। করছেন না, তাই সেই কথাই আমি আপনাকে না বলছি। তুলনাটা আমাদের আসলে সাথে হয় না, কারণ একেবারে করছেন না, এটা একটা নবীন দল। আপনাদের শুরু করেছেন, শুরুতে যখন চরিত্র হনন হয়, পচে যায়, তখন আর সামনে আর কোনো কিছুতে কাজ হয় না। সজীব ভুঁইয়ার পিএস আমার পার্টির কেউ না, না না সজীব ভুঁইয়ার পিএস আপনি স্বীকার করছেন, সজীব ভুঁইয়ার সাথে সাথে তাকে বহিষ্কার করতে, অভিযোগ ওঠার সাথে সাথে এই 350 কোটি টাকা মামলা হয়েছে, 350 কোটি টাকার এই বিষয়টা তাহলে আপনি এডমিট করছেন তো? এডমিট কি অভিযোগ তুলছে, অভিযোগ হওয়ার সাথে সাথে তাকে সরাই দিতে হয়েছে, সজীব ভুঁইয়া তাকে সাথে সাথে কেন সরাই দিয়েছে, করা হয়েছে, কেন সরাই দিয়েছে? যদি অন্যায়ভাবে সরান তাহলে ওই ছেলেটার প্রতি সজীব ভুঁইয়া অন্যায় করেছেন, যদি এই ঘটনা সত্য না হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। না এরপরে শুধু তাই না, এই সজীব ভুঁইয়ার বাবা ওই ডিপার্টমেন্টে কন্ট্রাক্টরি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সমস্ত পত্রিকা এসেছিলেন, পরবর্তী সে প্রত্যাহার করেছিলেন না, হ্যাঁ করেছিলেন না? দেখেন না এই যে চেষ্টাটা ক্ষমতা ব্যবহার করার, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার যে চেষ্টা, আমি আপনাকে বলি আপনি যেই সমালোচনা করবেন বিএনপির, প্রত্যেকটা সমালোচনা বিএনপি পজিটিভ ভাবে নেবে, ঠিক তদ্রুপ আমার কথা হলো ফুয়াদ ভাই ঘটনার জন্য আমি আপনাকে বলি অবশ্যই বিএনপি এটাকে প্রশ্রয় দেয় না। আমি আপনাকে বলি আপনি বলছেন না যে এত লোক হয়েছে, বাংলাদেশের সবচেয়ে, আপনিও স্বীকার করবেন যে বাংলাদেশের একেবারে গ্রাসরুট লেভেল থেকে টপ টু বটম বিএনপির নেতাকর্মী আছে, এবং সেই জায়গায় তারা নিজেদের ব্যক্তিগত ব্যাপারে দুই একটা ভুল তারা করেছে, বিএনপি সেটাকে কিন্তু শক্ত হাতে দমন করেছে, মাঝখানে বেশিরভাগই চাঁদাবাজি বা আওয়ামী লীগ যে কাজটা করতে সেটাতে বিএনপি রিপ্লেস হয়েছে, এরকম অভিযোগগুলো এসেছিল। আপনার এনসিপি আর বিএনপির মধ্যে পার্থক্যটা বলি, না পার্থক্য তো অবশ্যই আছে, আদর্শিক জায়গাটা এবিপার্টির সাথে পার্থক্য একটা পার্থক্য, এটা তো সব পিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সাথে সাথে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সাথে পিএস থাকলে তার বিরুদ্ধে দুদক যদি ভয় পায়, অথচ দুদকের চেয়ারম্যানও হলো কি বলে বিএনপির খালেদা জিয়ার হলো সাবেক সচিব, এবং সচিব কারা হয় সেটা তো জানেন। অন্যদিকে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বিএনপি মনোনীত, মির্জা ফখরুল ইসলাম সাহেবের বন্ধু,
এবং একই সাথে এরা থাকেন, এদের মনোনীত উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি যখন বলে যে আমি 37টা বিপি ফখরুল ইসলামের সুপারিশে দিয়েছি, এরকমের অভিযোগ আমি আসার পরে আপনাকে ভাই বলি, না, আমি না, আপনাকে বলি, এটা তো এই দেশে বন্ধু, আমি বলি এই বন্ধু দিয়ে আপনি কারো দায় দায়িত্ব সে দিতে পারেন যখন না। বলে যে 37 জন ভিসি আমি নিয়োগ দিয়েছি রাজনৈতিক বিবেচনায় ফখরুলের সুপারিশে, ফখরুল সাহেবের বিরুদ্ধে কিন্তু বিএনপি একটা চিঠিও ইস্যু করে না। এটা এইখানেই ডিফারেন্ট। মানে আপনি ভিসি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি হবে পলিটিক্যাল, হোয়াট ইজ দিস? এবং সেটা স্বীকার করে কে? স্বীকার করে আবার সেই শিক্ষা উপদেষ্টা। আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টাকে এই বিষয়ে জবাবদিহির জন্য আপনি বলতে পারেন। আরিফ, আমরা আমি কিন্তু তো এর বলবো, আগে সেটা দেখেছি অবশ্যই BNP বলতে কিন্তু- হবে। BNP কিন্তু অনেক বলতে পারে। সাংগঠনিক ব্যবস্থা এই, নিয়েছে, নিশ্চয়ই আপনি বাংলাদেশে- দেখেছেন। পরবর্তীতে সেগুলো একটা পর্যায় পর্যন্ত কিন্তু শাস্তি থাকে, এরপরে কিন্তু শাস্তির না না, মেয়াদ আপনি- থাকে। সেই ব্যাপারটা হয়েছে কি দেখেন, আওয়ামী লীগের আমরা দেখতাম টুকটাক হলো অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় শেখ হাসিনা, হ্যাঁ একেবারে যে নেয় না, ব্যাপারটা হয় না। আপনার দুর্নীতি বা মানে রাজনৈতিক অসুস্থতা যখন টুকটাক আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেছেন? এই জন্য দেখতাম যে হলো বলেন তো, ইয়ার বলেন বিরুদ্ধে একটা কার বিরুদ্ধে? তদন্ত করছিল, এই যে কার কি জানি নাম বিরুদ্ধে? খোকন, সে বলছিল হোয়াই মি, কেন কেন এরকম দেখতাম। না, 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 না। হ্যাঁ। এটার জন্য তো সম্রাট পার্টির- এসে বলছে। পার্টির বিষয়। কিন্তু মূল যেটা যারা হলো রাজনীতিকে চালায়, দলকে চালায়, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসে এবং সেটার ব্যাপারে যদি স্বচ্ছতা না নেয়, আপনি দেখেন জুলাইয়ের পরে কি হয়েছে, জুলাই জেল খাটা মামলা আসামিকে, জুলাই মামলা আসামিকে বিএনপি মনোনয়ন দিয়ে দিছে। অভিযোগ আছে 16 জন প্রার্থী আছে এসালমে, এসালমের সাহেবের মনে হয় পিএসও একজন আছে প্রার্থী, এগুলো তো সরাসরি। এবং আমরা সালাউদ্দিন ভাইকে বাংলাদেশে প্রথম এসেই দেখলাম যে সে উঠলো এসালমের গাড়িতে, এগুলো প্রশ্ন তৈরি করে, এগুলো নতুনত্ব। আর আমরা এগুলোকে পায়ে সমালোচনার ঢেলে জন্য দিয়েছি। যদি সমালোচনা করি, এদের সমালোচনাময় থাকবে, কিন্তু সেটাই। আমরা প্রত্যাশা কিন্তু করি আবারও যা বলি, আমরা বলবে, BNP কে হাসিনা যা হতে দিতে বলবে, চাই না, 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 আওয়ামী আমি লীগ হতে দিতে আপনাকে চাই না। অ্যাপ্রিশিয়েট করি, বিএনপি হাসিনা হবে না, বিএনপি হলো নির্যাতিতদের দল আর হাসিনা হলো নির্যাতনকারী। অতএব এই জায়গায় যে ভুল, এই জায়গায় যে গলিয়ে ফেলছে বর্তমান সময়ে এনসিপি, এটার কারণেই আমার মনে হয় এনসিপিতে প্রবলেম হচ্ছে। তারা কোনটার সাথে কোনটা মিলাবে সেইটা আসলে মিলাতে বোধহয় জি পারছে না। জি, আমরা জুবাইর একটু ভাই সময় পাচ্ছেন আমরা না, খুব আমাকে বেশি একটু সময় পাচ্ছি, আমরা দেওয়া একটু উচিত। ব্যারিস্টার জুবাইর আপনার কাছে লাস্ট একটু শুনতে চাই, আমরা খুব বেশি সময় নাই, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, বক্তব্য হলো যে আমাদের সবগুলো দলই দায়িত্বশীল হইতে হবে। মানে এখন এইটা কোনো সিস্টেম কিনা যে সে এটা করেছে বলে আমি যখন না, একটা না। একটা আমি একটা চাঁদাবাজি করছি, তখন আমি বলছি যে না বিএনপি তো এর চেয়ে বেশি আমরা- করেছে, আমরা এই অথবা রাজনীতি- এনসিপি এর চেয়ে বেশি করেছে, এইটা কি যুক্তি আমরা এই কিনা? রাজনীতি চাই না যে বিএনপি আওয়ামী লীগকে বলবে যে তুমি ডাকাতি করছো আর আওয়ামী আমি তো লীগ চুরি বলবে যে করছি। তুমি চুরি করছো। এই রাজনীতি আমরা চাই না। বিএনপি পার্টি বলবে যে আমি তো আমাদের- চুরি করছি, আওয়ামী লীগ ডাকাতি আমাদের করেছে। আমাদের কম্পিটিশন হবে ভালোর ক্ষেত্রে, আমাদের কম্পিটিশন হবে বিএনপি একটা পলিসি থ্রো করবে, এক্স্যাক্টলি। ধরেন স্বাস্থ্য সেবার ব্যাপারে বিএনপি একটা পলিসি থ্রো করবে, তারেক রহমান এনসিপি অলরেডি একটা policy কথা করবে, বলেছে। জামাত 31 একটা দফা করবে, দিয়েছে। এবি পার্টি একটা করবে, এবং এই পলিসিগুলোর মধ্যে জনগণ দেখবে কার পলিসিটা বেটার। রাইট। জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দিবে, And it's called কাকে বন্দোবস্ত। সমর্থন করবে। আমরা এই পলিটিক্স চাই, আমরা ওই পাকিস্তান আমলের 90 দশকের 80 দশকের পলিটিক্স আমরা দেখতে চাই না। বেশ, আমরা জুবাইর- সামনে তাকাইতে চাই, আল্লাহ আমাদের চোখ দিছে সামনের দিকে, সামনের দিকে তাকাতে সামনের হবে। দিকে তাকিয়ে আমাদের পলিটিক্স করতে হবে, বাংলাদেশকে করতে হবে। ব্যারিস্টার জুবাইর, ব্যারিস্টার গোলাম জাকারিয়া এবং আরিফুর রহমান, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমাদের আর সময় নেই, ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।